বৌমা, কানে কি বরফ জমে গেছে নাকি? আমাদের ডাক তোমার কানে যাচ্ছে না? ছেলে আর ছেলের বাবা অফিস থেকে চলে এসেছে। আমারও খিদে পেয়ে গেছে। রাত্রিবেলা কি ডিনার রান্না করার ইচ্ছা নেই নাকি? আপনি শীতের মধ্যে এত কথা বলতে পারছেন কি করে? আপনাদের যখন এতই ডিনার খাওয়ার ইচ্ছা, তাহলে আপনি রান্নাঘরে গিয়ে রান্না করে নিন। কারণ রান্নাঘরে আটা, ময়দা, শাকসবজি সবই তো রাখা আছে। আমি কখন রান্না করব, তারপর আপনারা ডান হাত তুলে খাবার খাবেন, সেই অপেক্ষা না করলে হয় না? তুমি কিন্তু বেশি কথা বলছো বৌমা। তুমি এই বাড়ির বউ, তাই আমাদের রান্না করে খাওয়ানোর দায়িত্ব কিন্তু তোমার। আমার বয়স হয়েছে, আর এই শীতের মধ্যে তুমি আমাকে এখন রান্না করতে বলছো? যাও, কম্বল ছেড়ে বিছানা থেকে নামো, তারপর রান্না বান্না করো। শাশুড়ি মা এই কথা বললে দিশা খুব রেগে যায়। তাই সে এবার মনে মনে শাশুড়ি মাকে জব্দ করতে চায়। সেই মুহূর্তে দিশা কিছু একটা ভেবে নিজের সুর একেবারেই পাল্টে ফেলে। ঠিক আছে, আপনারা ডিনার করবেন তো? মাত্র 2 মিনিট অপেক্ষা করুন, আমি এখনই আপনাদেরকে ডিনার করে খাইয়ে দিচ্ছি। শুধু 2 মিনিট সময় লাগবে। যান, গিয়ে ডাইনিং টেবিলে অপেক্ষা করুন, আমি গরম গরম ডিনার শাকসবজি মিশিয়ে তৈরি করে নিয়ে আসছি। এই কথা শুনে শাশুড়ি মা খুবই খুশি হয়। এদিকে দিশাও কম্বল ছেড়ে তাড়াতাড়ি রান্নাঘরে চলে যায়। তবে তার কাছে 2 মিনিটের ডিনার তৈরি করা মানে সবার জন্য গরম গরম ম্যাগি বানানো। শীতের রাতে ম্যাগি বানানো হলো সবথেকে সহজ কাজ। দিশা শীতের যাবতীয় শাকসবজি কেটে ধুয়ে ফেলে এবং তার পরিবারের জন্য গরম গরম ম্যাগি তৈরি করে। দিশা যখন তার পরিবারকে ডিনারে ম্যাগি পরিবেশন করে তখন ইস, রাত্রেবেলা ম্যাগি খাবো নাকি? না না, আমি আর ম্যাগি খেতে পারছি না। আজকে তুমি লাঞ্চে আমাকে ডিম দিয়ে চিকেন দিয়ে ম্যাগি প্যাক করে দিয়েছো, তাই রাত্রেবেলা আমি আর ম্যাগি খেতে পারবো না। এই নাকি তুমি 2 মিনিটে ডিনার তৈরি করে নিয়ে আসছো? এটা তোমার ডিনার ম্যাগি? ছি, শীতের রাত অনেক বড়, তাই ম্যাগি খেয়ে মোটেই আমাদের পেট ভরবে না। অবশ্যই পেট ভরবে, কারণ 1 বাটি ম্যাগি আর 2 বোতল জল রাত্রিবেলা ডিনারের জন্য যথেষ্ট। আর ম্যাগি খাওয়ার পর আপনাদের পেট যতটা ফাঁকা থাকবে, আপনারা ততটা পেট ভর্তি করে জল খেয়ে নেবেন। এমনিতেই শীতের মধ্যে আমার হাত পা জমে গেছে, তাই আমি রাতে ম্যাগির থেকে বেশি কিছু রান্না করতে পারবো না। এই যে রাহুল, তোমার যখন ম্যাগি খেতে ইচ্ছে করছে না, তাহলে তুমি রেস্টুরেন্ট থেকে ডিনার করে আসবে, কেমন? এই বলে দিশা নিজের জন্য ম্যাগি নিয়ে ঘরে চলে যায়। সে বিছানার উপর বসে বসে ম্যাগি খেয়ে নেয়। এমনিতেই শীতকালে দিশার গরম গরম ম্যাগি খেতে খুবই ভালো লাগে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু দিশা এখন এতটাই কাজচোর হয়ে যায় যে সে দিনের বেলাতেও এখন ভালো মন্দ রান্না করতে চায় না। বৌমা, তুমি একেবারে রাত্রিবেলার ডিনার রান্না করে রাখো, কারণ শীতের মধ্যে রাত্রিবেলা তোমার তো রান্না করতে ভালো লাগে না, আর আমাদেরও প্রত্যেকদিন রাত্রিবেলা ম্যাগি খেতে ইচ্ছা হয় না। তাই তুমি যখন একবেলা রান্না করছো, তাতেই তুমি 3 বেলার রান্না করে রাখো, তাহলে আর রাত্রিবেলা আমাদের ডিনার করতে কোনো অসুবিধা হবে না। পুরীর শখ কম না, শীতকালে বাড়িতে একটা কাজের লোক নেই, আমি নাকি 3 বেলার রান্না একবারে করে রাখবো। তাহলে এতগুলো বাসন কে মাজবে? বুড়ি মাজবে? আমি মোটে একবেলার এত রান্না করতে পারবো না। এখন যদি এত কথা এই বুড়ির সামনে বলি, তাহলে আমার সাথে বেকার বেকার ঝগড়া করবে। বেকার কোনো কথা বাড়িয়ে লাভ নেই। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি আজকে রাত্রিবেলার জন্য কড়াইশুটির কচুরি আর আলুর দম তৈরি করে রাখবে। কচুরিগুলো হটপটের মধ্যে ভরে রাখবে, তাহলে রাত্রিবেলা পর্যন্ত গরম থাকবে আশা করা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যান। এই শুনে কোয়েল দেবী সেখান থেকে চলে যায়। কিন্তু দিশা মোটেই রাত্রিবেলার জন্য কড়াইশুটির কচুরি কিংবা আলুর দম রান্না করে না, কারণ সে ভেবেই নেয় আজকেও রাত্রিবেলা সে সবার জন্য ম্যাগি রান্না করবে। আর সেদিনও রাত্রিবেলাতে দিশা যখন সবাইকে ম্যাগি খেতে দেয়, তখন তার পরিবারের লোকেরা তাকে খুব বকাবকি করে, কিন্তু তাতেও দিশার কিছু যায় আসে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন দিশা এবং তার শাশুড়ি মা শপিং মলে উইন্টার শপিং করতে যায়। বৌমা যাতে আমাকে কটা শাল আর সোয়েটার পছন্দ করে দিতে পারে, সেই জন্য ওকে সঙ্গে করে নিয়ে আসলাম, কিন্তু কোথায় গেল কি জানি, কোথাও তো দেখতে পাচ্ছি না। কোয়েল দেবী তার বৌমাকে খোঁজাখুঁজি করতে করতে গ্রসারির দোকানে তাকে খুঁজে পায়,
কারণ সেই দোকানে এখন ম্যাগি বিক্রির উপর সেল দেওয়া হয়। 10 প্যাকেট ম্যাগি কিনলে আরো 10 প্যাকেট ম্যাগি ফ্রিতে পাওয়া যাবে। সেই সেল দেখার পর দিশা নিজেকে ঠিক রাখতে পারে না। সেই গ্রসারির দোকান থেকে দিশা বেশি বেশি করে ম্যাগির প্যাকেট কিনে নেয়। মা, এই দেখুন আমি কত ম্যাগি কিনেছি। ভাগ্যিস আপনার সাথে আমি শপিং মলে শপিং করতে এসেছিলাম, তা না হলে আমি তো এতগুলো ম্যাগি কিনতেই পারতাম না। ভালোই হলো, আজকে রাত্রিবেলা আপনার সব বান্ধবীরা আমাদের বাড়িতে ডিনার করতে আসবে। আমি সবাইকে বিভিন্ন রকমের ম্যাগি বানিয়ে খাওয়াবো। চিজ ম্যাগি, ডিম ম্যাগি, ভেজিটেবল ম্যাগি, চিকেন ম্যাগি, পনির ম্যাগি, অনেক কিছু রান্না করে দেব। তাহলে তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আর ভালো করে খাওয়াও হবে। তোমাকে দেখে আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। তুমি এতটা কাঁচোর যে রাত্রিবেলা ম্যাগি বানানো ছাড়া অন্য কোনো কিছুর কথা ভাবতেই পারছো না। আমি আমার বান্ধবীদের রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে খাইয়ে দেব। তুমি দয়া করে ডিনারে আর সবাইকে ম্যাগি খাইও না, তা না হলে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। এভাবেই কোয়েল দেবী তার বৌমাকে বকাবকি করতে করতে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। রাত্রিবেলা যখন কোয়েল দেবীর বান্ধবীরা আসে তখন সে রেস্টুরেন্ট থেকে গরম গরম বিরিয়ানি এবং মাটন চাপ অর্ডার করে। যাক, ভালোই হয়েছে। আমি তো ইচ্ছা করে শপিং মলে দাঁড়িয়ে রাত্রিবেলা ম্যাগি রান্না করার কথা বলেছিলাম, যাতে আমার শাশুড়ি মা ভয় পেয়ে যায় আর আমাকে রাত্রিবেলা কিছুই রান্না করতে না হয়। ব্যাস, আমাকে আর সবার জন্য এখন কোনো রান্নাই করতে হবে না। আমি শুধু নিজের জন্য ম্যাগি বানিয়ে নেব, বিন্দাস। এই বলে দিশা নিজের ঘরে বিছানার উপর বসে ইন্ডাকশন ওভেনে গরম গরম ম্যাগি বানাতে শুরু করে। অন্যদিকে তার শাশুড়ি মায়ের অর্ডার করা খাবার তখনও পর্যন্ত বাড়িতে এসে পৌঁছায় না, যার ফলে কোয়েল দেবী রেস্টুরেন্টে ফোন করে। আই এম সরি ম্যাডাম, আসলে আপনার অর্ডারটা আমাদেরকে ক্যান্সেল করতে হচ্ছে, কারণ একেই তো শীতের রাত, আর তার উপর আমাদের ডেলিভারি পার্টনাররা অনেক দূরে দূরে থাকে, তাই ওরা সবাই ছুটি নিয়ে বাড়ি চলে গেছে, আর এখন আমাদের আর কোনো ডেলিভারি পার্টনার নেই। কি, এত রাত্রিবেলা অর্ডার ক্যান্সেল করে দিলে আমরা কোথা থেকে খাবার অর্ডার করাবো? কারণ এখন তো সব রেস্টুরেন্টই বন্ধ হয়ে গেছে। এমন সময় কোয়েল দেবী খুবই দুশ্চিন্তায় পড়ে। আরে তুই চিন্তা করছিস কেন? সবে মাত্র তো রাত্রি 10টা বাজে। তুই তোর বৌমাকে বল আমাদের জন্য কিছু রান্না বান্না করে দিতে, কারণ শীতের রাতে আমাদের বাড়ি যেতে খুব একটা অসুবিধা হবে না। আমরা নিজেদের গাড়ি নিয়ে এসেছি তো। এখন ওকে যদি রান্না করতে বলি, ও তো তোদেরকে ম্যাগি রান্না করে গিলাবে। আমাকেই রান্না করতে হবে, কিন্তু আমি এই শীতের মধ্যে হাতে ব্যথা কাঁধে ব্যথা নিয়ে তো রান্নাও করতে পারবো না। এই ভেবে কোয়েল দেবী তার বৌমাকে সবার সামনে ডেকে পাঠায়। সে যখন তার বৌমাকে রান্না বান্না করার কথা বলে তখন তার বৌমার মুখ একেবারে বাংলার পাঁচের মতো হয়ে যায়। দিশা রাগে গজগজ করতে করতে রান্নাঘরে যায়। তোর বৌমা কত ভালো রে, তুই একবার রান্না করার কথা বললি, কত সুন্দর রান্না করতে চলে গেল। এখানে যদি আমার বৌমা হতো তাহলে শীতের মধ্যে কখনোই কম্বল ছেড়ে বাইরে বেরিয়ে আসতো না, আমাকে ম্যাগি রান্না করে খাওয়াতো। এই শীতের রাতে ম্যাগি খেতে খেতে মুখ একেবারে পচে গেছে জানিস। এই কথা শুনে কোয়েল দেবী খুবই ভয় পেয়ে যায়, কারণ সে খুব ভালো করে জানে তার বৌমা এখন সবাইকে ম্যাগি রান্না করে খাওয়াবে। কিছুক্ষণের মধ্যে দিশা সত্যি সত্যি সবার জন্য চিকেন ম্যাগি এবং এগ ম্যাগি বানিয়ে নিয়ে চলে আসে। এই যে, আমি সবার জন্য ডিনার বানিয়ে দিয়েছি, আমাকে কিন্তু আর একবারও ডাকবেন না, আমার খুব শীত লাগছে, আমি ঘরে ঘুমাতে গেলাম। এই বলে দিশা ঘরে চলে যায়। কিন্তু এমন সময় কোয়েল দেবীর বান্ধবীরা তার উপর হাসাহাসি করতে শুরু করে। তুইও শীতকালে আমাদের মতো একই গোয়ালের গরু, কারণ তোর বৌমাও তোদের রাত্রিবেলা ম্যাগি রান্না করে খাওয়ায়। ছাড়, বাদ দে, আমরা বাড়ি যাই, কারণ আমাদের এই ম্যাগি দেখে খিদে মরে গেছে। যদি জানতাম আমাদের মতো তোরও এরকম অবস্থা, তাহলে তোর বাড়িতে আমরা কখনোই আসতাম না। এই বলে কোয়েল দেবীর বান্ধবীরা সেখান থেকে চলে যায়। সেদিন রাত্রিবেলা কোয়েল দেবী রাগ করে কিছুতেই সেই ম্যাগি খায় না। দেখতে দেখতে এভাবে আরো কয়েকটা দিন কাটে। কিন্তু এখন এত বেশি ঠান্ডা পড়ে যে দিশা দুপুর বেলাতেই রাত্রিবেলার জন্য ম্যাগি বানিয়ে রাখে, কিন্তু রাত্রিবেলা সেই ম্যাগি একেবারে কেকের মতো শক্ত হয়ে যায়। তুমি কি করেছো বৌমা? এই ম্যাগি মাথায় মারলে মাথা ফেটে যাবে। দিন দিন তুমি এত কাজচোর হয়ে যাচ্ছ, তোমাকে কিছু আর বলার নেই।
উফ কি ঠান্ডা! এই শীতের মধ্যে আমি রাত্রিবেলার রান্না বান্না করতে পারিনি। তাছাড়া আমার ঘরের ইন্ডাকশনটাও তো খারাপ হয়ে গেছে। সেই জন্য আমি দুপুরবেলাতেই ম্যাগি বানিয়ে রেখে দিয়েছিলাম। আপনি তো ভালো করেই জানেন, ম্যাগি বানিয়ে বেশিক্ষণ রেখে দিলে এরকম শক্ত কেকের মতো হয়ে যায়। তাই হয়তো এরকম হয়ে গেছে। চুপচাপ খেয়ে নিন, এখন কিছু করার নেই। দিশার কথা শুনে কোয়েল দেবীর নিজের মুখের ভাষা হারিয়ে ফেলে। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। এরই মধ্যে শীত আরো বেশি জাঁকিয়ে পড়ে। একদিন কোয়েল দেবীর জন্মদিন উপলক্ষে রাহুল বাড়িতে একটা বড় নাইট পার্টির আয়োজন করে। তাই দিশা আজকে ভীষণ খুশি, কারণ আজকে তাকে রাত্রিবেলা রান্নাবান্না করতে হবে না। সেই সাথে সে অনেকদিন বাদে রাত্রিবেলা ভালো মন্দ খাবার খেতে পারবে। আজকে রাত্রিবেলা মায়ের জন্মদিনের পার্টি আছে। রাহুল বলল যে ফিশ ফ্রাই, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, মাটন কষা আরো অনেক কিছু হচ্ছে। আজকে দাবিয়ে ডিনার করব, কারণ শীতের রাত্রিবেলা রান্না করতে হবে সেই ভয়ে আমি সবাইকে ম্যাগি খাইয়ে দিই। কিন্তু আজকে তো আমাকে রান্না করতে হবে না, আমিও আরাম করে সবার সাথে ভালো মন্দ খাবার খেতে পারবো। এই ভেবে দিশা মনে মনে খুবই খুশি হয়। সে মহা আনন্দে সেজে গুজে তার শাশুড়ি মায়ের জন্মদিনের পার্টিতে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই কেক কাটার অনুষ্ঠান পালন করা হয়। রাত্রিবেলা সবাই যখন একসাথে ডিনার করবে, তখন দিশা তাড়াতাড়ি করে প্লেট নিয়ে ফিশ ফ্রাই এবং মাটন বিরিয়ানি, চিকেন চাপের কাছে চলে যায়। কিন্তু দিশাকে দেখে ওয়েটার বলে, ম্যাডাম, আপনাকে এইসব খাবার দিতে আপনার শাশুড়ি মা আর আপনার হাজবেন্ড বারণ করেছে। ওই দেখুন, আপনার জন্য একটা আলাদা কাউন্টার তৈরি করা হয়েছে। ওখানে বিভিন্ন রকমের ম্যাগির আইটেম সাজানো আছে, তাই আপনি ওখান থেকে আপনার পছন্দ মতো আইটেম নিয়ে খেয়ে নিন। কি এত বড় অনুষ্ঠানে আমি রাত্রিবেলা ম্যাগি খাবো? অসম্ভব, এটা আমার শাশুড়ি মায়ের বার্থডে পার্টি, তাই আমি কিছুতেই খাবো না। আমাকে তাড়াতাড়ি বিরিয়ানি, চিকেন চাপ খেতে দাও। এমন সময় সেখানে দিশার শাশুড়ি মা এবং স্বামী চলে আসে। কেন বৌমা, ম্যাগি খাবে না কেন? তোমার জন্য আমরা ম্যাগির ব্যবস্থা করেছি। এতদিন রাত্রিবেলা রান্না করতে হবে সেই ভয়ে তুমি আমাদের প্রত্যেকদিন ম্যাগি রান্না করে খাইয়েছো। এমনকি কালকে তোমাকে আমি বলেছিলাম আমার জন্মদিন উপলক্ষে কেক বানাতে। তুমি আমাকে ম্যাগি দিয়ে কেক বানিয়ে রাত্রি 12টার সময় কেক কাটিয়েছো। তাই তুমি যখন লোকজনকে এতটাই ম্যাগি খাওয়াতে ভালোবাসো, তাই আজকে তুমি আমার জন্মদিনে নিজেও ম্যাগি খাবে। বাদবাকি কোনো খাবার তুমি খেতে পারবে না। হ্যাঁ যাও, তুমি ম্যাগি খাও। আমরা গরম গরম ফিশ ফ্রাই, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, মাটন কষা সব কিছু খাবো। প্লিজ তোমরা আমার সঙ্গে এরকম করতে পারো না। আমি মানছি যে শীতকালে রাত্রিবেলা আমার রান্না বান্না করতে ভালো লাগে না, সেই জন্য আমি তোমাদেরকে এতদিন ম্যাগি রান্না করে খাইয়েছি। কিন্তু তাই বলে আজকে আমি এত ভালো ভালো খাবার চোখে দেখবো কিন্তু খেতে পারবো না, এটা তো হয় না। আই এম ভেরি সরি। এরপর থেকে রাত্রিবেলা আমি আর কখনো ম্যাগি রান্না করব না। আমি তোমাদের ভালো ভালো ডিনার রান্না করে খাওয়াবো, কিন্তু প্লিজ আজকে আমাকে খেতে দাও। বৌমা এভাবে কাকুতি মিনতি করলে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে ক্ষমা করে দেয়। তাই দিশা মন ভরিয়ে গরম গরম ফিশ ফ্রাই, মাটন বিরিয়ানি, চিকেন কষা ইত্যাদি খাবার খায়। পরের দিন রাত্রিবেলা দিশা আর কাউকে ম্যাগি বানিয়ে খাওয়ায় না। সে সন্ধ্যা হতে না হতেই সবার জন্য গরম গরম খাবার রান্না করে সবাইকে পরিবেশন করে খাওয়ায়। পিয়ালি এবং মৌমিতা দুজনে খুবই ভালো বন্ধু ছিল। তারা দুজনেই বোলপুর শান্তিনিকেতন হাই স্কুলের ক্লাস 10-এর স্টুডেন্ট ছিল। তারা পড়াশোনায় খুবই ভালো ছিল। তাদের দুজনের মধ্যে সবসময় পড়াশোনার ব্যাপারে কম্পিটিশন লেগেই থাকতো। পিয়ালি সবসময় ক্লাসে ফার্স্ট হতো আর মৌমিতা ক্লাসে দ্বিতীয় স্থান অধিকার করত। তাই তাদের মধ্যে সবসময় ভালো রেজাল্ট করার রেষারেষি চলতেই থাকতো। দুজনের মধ্যে পড়াশোনার ব্যাপারে হিংসাহিংসি থাকলেও তারা দুজনেই একে অপরের কাছে খুবই ভালো বন্ধু ছিল। তারা একে অপরের সঙ্গে সব কথাই শেয়ার করত। তাদের মাধ্যমিক পরীক্ষার মাত্র 5 মাস বাকি ছিল, তাই তারা দুই বন্ধু পড়াশোনার প্রতি জোর দেওয়া শুরু করেছিল। একদিন রাত্রিবেলা পিয়ালি পড়াশোনা করছিল। এই অঙ্কটা তো আমি কিছুতেই সলভ করতে পারছি না, এবার কি হবে? এই অঙ্কটার ব্যাপারে আমি মৌমিতাকেও জিজ্ঞাসা করেছিলাম, মৌমিতাও এটা করতে পারেনি। এবার আমি কাকে জিজ্ঞাসা করব? ও হ্যাঁ, আইডিয়া, রাহুল তাকে একবার ফোন করে জিজ্ঞাসা করব। কিন্তু এখন তো 11:30 বাজে, এত রাতে রাহুল তাকে ফোন করে বিরক্ত করা কি ঠিক হবে? আসলে রাহুল ছিল পিয়ালিদের স্কুলেরই ক্লাস 12-এর একজন ছাত্র।
রাহুল মাঝে মধ্যে পিয়ালিকে পড়াশোনার ব্যাপারে সাহায্য করত। পিয়ালি রাহুলকে ফোন করবে কিনা কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর শেষ পর্যন্ত তাকে ফোন করেই ফেলে। রাহুল তখন বিছানায় শুয়ে শুয়ে ফোনে গেম খেলছিল। হ্যালো রাহুল দা, সরি এত রাতে তোমাকে ফোন করে বিরক্ত করলাম। তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? না না, আমি ঘুমাইনি। আমি এই তো পড়াশোনা করছিলাম, আর পড়তে পড়তে আমি তোমার কথাই ভাবছিলাম। আমার কথা ভাবছিলে কেন? এমনি কিছু না, এমনি ভাবছিলাম তোমার পড়াশোনা কেমন চলছে এইসব আর কি। তুমি বলো না, এত রাতে ফোন করলে কেন? কোনো প্রবলেম হলো নাকি? হ্যাঁ, একটা অঙ্ক অনেকক্ষণ ধরে সলভ করতে পারছিলাম না। আমি এটা 2 দিন ধরে করার চেষ্টা করছি। অঙ্কটা সলভ না করতে পারলে রাতে আমার ঘুম আসবে না। কিন্তু এত রাতে ফোন করেছি, তোমার কোনো অসুবিধা নেই তো? না না, আমার আবার কোনো অসুবিধা থাকবে কেন? আমি তোমার জন্য সব সময় অ্যাভেলেবেল। তুমি আমাকে যখন ইচ্ছা ফোন করতে পারো। আমি শুধু চাই তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও। আচ্ছা, কোন অঙ্কটা বলো তো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। রাহুল ফোনে ফোনে পিয়ালিকে অঙ্কটা বোঝাতে থাকে। ফোনে কথা বলতে বলতে কখন যে রাত 2:30 বেজে যায় তারা বুঝতেই পারে না। পরের দিন স্কুলে এসে পিয়ালি তার বন্ধু মমিতাকে রাহুলের ব্যাপারে বলতে শুরু করে। জানিস মমিতা, রাহুল দানা সত্যি খুবই ভালো। কালকে রাত 2:30 পর্যন্ত জেগে আমাকে অঙ্কটা বুঝিয়ে দিয়েছে। আজকাল এত ভালো মানুষ পাওয়া যায় বলতো? নিজের ঘুম বিসর্জন দিয়ে আমাকে অঙ্ক বুঝিয়ে দিল। সত্যি রাহুল দাকে আমার খুব ভালো লাগে। আমার তো রাহুল দাকে একটুও পছন্দ নয়। কেমন যেন অ্যাটিটিউড দেখায়। আমি যখনই কথা বলতে চাই আমাকে কেন জানি না ইগনোর করে। তোকে ইগনোর করে বলে তোর ভালো লাগে না, কিন্তু আমাকে তো কখনো ইগনোর করে না। আমার সঙ্গে খুব ভালো মতোই ব্যবহার করে। তুই চিন্তা করিস না, এই অঙ্কটা আমি তোকে বুঝিয়ে দেব। ঠিক তখনই সেখানে রাহুল চলে আসে। দূর থেকে পিয়ালিকে রাহুল ইশারা করে তার কাছে ডাকে। এই মমিতা, রাহুল দা আমাকে ডাকছে, তুই বস, হ্যাঁ আমি শুনে আসি, দেখি কি বলছে। এই বলে পিয়ালি রাহুলের কাছে চলে যায়। এই দেখে মৌমিতার মনে মনে খুবই রাগ হচ্ছিল, কারণ মৌমিতাও মনে মনে রাহুলকে পছন্দ করত। কিন্তু রাহুল মৌমিতাকে কখনোই পাত্তা দিত না। তাই মৌমিতা চাইতো না যে পিয়ালি রাহুলের সঙ্গে কথা বলুক। বাবারে বাবা, আর কত যে ঢং দেখবো। এই রাহুল দা না খুব বাজে, আমার সঙ্গে কথা বলতেই চায় না। সব সময় শুধু পিয়ালি আর পিয়ালি করে। পিয়ালি ক্লাসে ফার্স্ট হয় বলে তাই জন্য হয়তো পিয়ালিকে পছন্দ করে। আমাকেও ভালো করে পড়াশোনা করতে হবে এবার। পিয়ালি রাহুলের কাছে গেলে রাহুল তাকে বলে, পিয়ালি, তোমার সাথে একটা কথা ছিল। আসলে কালকে আমার আর সুজাতার একটা সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল। আমি আমাদের দুজনের জন্য সিনেমার টিকিটও কেটে রেখেছি, কিন্তু এখন সুজাতা বলছো কালকে যেতে পারবে না। এবার কি করি বলো তো? আমার সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার মতো কেউ নেই। তাই ভাবলাম তোমাকে একবার বলে দেখি, তুমি কি আমার সঙ্গে কালকে সিনেমা দেখতে যাবে? কালকে? কিন্তু কালকে তো স্কুল আছে। স্কুলে আসতে হবে তো কালকে। সিনেমা কিভাবে দেখতে যাব? আরে একদিন স্কুল বাঙ্ক করলে কিচ্ছু হবে না, আর আমি আছি তো। ক্লাসে যদি কোনো কিছু ইম্পর্টেন্ট টপিক স্যার ম্যাডাম যদি করিয়েও দেয়, আমি তোমাকে পরে সব বুঝিয়ে দেব। আমি থাকতে তুমি বেকার বেকার এত চিন্তা করছো কেন? আমি জানি না, আমার সঙ্গে তোমাকে কালকে যেতেই হবে। ঠিক আছে, আমি একটু ভেবে তোমাকে পরে বলছি। আচ্ছা, টিফিন শেষ হয়ে গেছে, এবার ক্লাসে যেতে হবে। এই বলে পিয়ালি ক্লাসে চলে যায়। এই পিয়ালি, রাহুল দা তোকে তখন ডেকে কি বলছিল রে? দেখলাম তো, বেশ দুজনেই হেসে হেসে অনেকক্ষণ ধরে কথা বললি। কি চলছে বলতো তোদের মধ্যে? না রে, কি আর চলবে বলতো? আসলে কি করব কিছু বুঝতে পারছি না জানিস। কালকে রাহুল দা আমাকে স্কুল বাঙ্ক করে সিনেমা দেখতে যেতে বলছে। আমাকে অনেকবার করে রিকোয়েস্ট করেছে, কিন্তু আমার না ভীষণ ভয় করছে। বাড়ি থেকে যদি কেউ দেখে ফেলে কি হবে বলতো? ওরে বাবা, কি সর্বনাশ! তুই একদম যাস না পিয়ালি, আমি কিন্তু বলে দিচ্ছি তোকে। আমার না রাহুল দাকে ঠিকঠাক মনে হয় না। ওকে দেখে কেমন যেন একটা অদ্ভুত মনে হয়। সিনেমা দেখতে যাওয়ার নাম করে তোকে যদি অন্য কোথাও নিয়ে চলে যায় তখন কি করবি? তুই যাস না। আর মাত্র 4-5 মাস পরেই আমাদের পরীক্ষা। মন দিয়ে পড়াশোনা কর। তুই চুপ কর তো। আমার তো মনে হয় তুই আমার উপর হিংসা করিস। তুই কি রাহুলকে মনে মনে পছন্দ করিস নাকি বলতো? আর এরকম যদি হয়েও থাকে তাহলে কিন্তু তুই খুব ভুল করছিস। কারণ রাহুল দা শুধু আমার। আমি রাহুল দাকে পছন্দ করি, আর আমার এটুকু বিশ্বাস যে রাহুল দাও আমাকে নিশ্চয়ই পছন্দ করে। আমি হিংসা করব কেন? আমার কি খেয়ে দিয়ে কাজ নেই? এমনিও ওই ফটকা ছেলেটাকে দেখলেই আমার গা জ্বলে। ঠিক আছে, তোর যা ইচ্ছা তুই তাই কর। তোদের ব্যাপারে আমি আর কিছু বলতে আসবো না, ওকে? হ্যাঁ ঠিক আছে। এমনিও তোর মতো হিংসুটে বন্ধুর আমার কোনো দরকার নেই। বন্ধুরা সব কাজে সাহায্য করে, কিন্তু তুই সবসময় আমাকে সব কাজে বাধা দিস। এই বলে পিয়ালি মৌমিতার সঙ্গে রাগারাগি করে সেখান থেকে চলে যায়।
রাহুল রাত্রিবেলা পিয়ালিকে ফোন করে আবারও বাড়ি বাড়ি সিনেমা দেখতে যাওয়ার জন্য জোর করতে থাকে। শেষ পর্যন্ত পিয়ালি রাহুলের সঙ্গে সিনেমা দেখতে যেতে রাজি হয়ে যায়। তারা দুজনেই পরের দিন স্কুল বাঙ্ক করে সিনেমা দেখতে যায়। প্রথমবারের মতো একে অপরের সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়ে তাদের দুজনেরই খুবই ভালো লাগে। এদিকে পিয়ালি ও মৌমিতা একে অপরের উপর রাগ করে থাকায় তারা নিজেদের মধ্যে কথা বলাই বন্ধ করে দেয়। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। রাহুল আবার একদিন পিয়ালিকে পার্কে দেখা করতে বলে। পিয়ালি এবারও রাহুলের সঙ্গে পার্কে দেখা করতে চলে যায়। পিয়ালি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। রাহুলের কথা শুনে পিয়ালি খুবই লজ্জা পেয়ে যায়। পিয়ালি অনেক ছোট ছিল, এই বয়সে ভালো মন্দের বিচার ক্ষমতা তার ছিল না, তাই সে রাহুলকে সঙ্গে সঙ্গে আই লাভ ইউ টু বলে দেয়। তারা দুজনেই পার্কে বসে গল্প করছিল, ঠিক তখনই পিয়ালিকে তার এক দূর সম্পর্কের কাকা দেখে ফেলে। ওরে বাবারে রাহুল, আমার কাকা আমাকে দেখে ফেলেছে, চলো এখান থেকে চলে যাই, আমার খুব ভয় করছে। আমার কাকা যদি বাড়িতে বলে দেয় তাহলে খুব প্রবলেম হয়ে যাবে। পিয়ালি ও রাহুল তাড়াতাড়ি করে পার্ক থেকে বেরিয়ে যায়। দেখতে দেখতে 2-1 মাস কেটে যায়। পিয়ালিদের পরীক্ষা অনেক এগিয়ে আসায় সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়ে বাড়িতে থেকেই পড়াশোনা করে। তাই পিয়ালি এখন রাহুলের সঙ্গে দেখা করারও সুযোগ পায় না, সে এখন সারাদিনই বাড়িতেই থাকে। একদিন রাত্রিবেলা রাহুল পিয়ালিকে ফোন করে বলে, পিয়ালি, অনেকদিন তো হয়ে গেল তোমার সঙ্গে দেখা হচ্ছে না, তোমাকে কতদিন দেখিনি, আমার একদম ভালো লাগছে না, দেখা করো না আমার সঙ্গে। কিভাবে দেখা করব বলো, আর মাত্র 2 মাস পর পরীক্ষা, এখন তো স্কুলেও যাচ্ছি না, আর এখন টিউশনও বন্ধ, বাড়িতে কি বলে যাব? এক কাজ করো, তুমি বাড়িতে বলো যে তুমি মৌমিতার বাড়িতে গ্রুপ স্টাডি করতে যাচ্ছ। মৌমিতার বাড়িতে? কিন্তু মৌমিতার সঙ্গে যে আমার এখন সেরকম কথা হয় না। আরে বাবা, আমি সত্যি সত্যি মৌমিতার বাড়িতে তোমাকে যেতে বলছি না তো, তুমি আমাদের বাড়িতে আসবে। তুমি তো পার্কে যেতে ভয় পাও, আর তাছাড়া তো কোনো জায়গাও নেই। আর হ্যাঁ, আমার মা বাবা 2-3 দিনের জন্য বাইরে গেছে, আমি বাড়িতে একাই থাকি। তুমি কালকে আমার বাড়িতে এসো, দুজনে মিলে খুব মজা করব। কি আসবে তো? রাহুলের কথা শুনে পিয়ালি রাজি হয়ে যায়। পরের দিন পিয়ালি গ্রুপ স্টাডি করতে যাওয়ার নাম করে রাহুলদের বাড়িতে পৌঁছে যায়। রাহুল ও পিয়ালি একে অপরের সঙ্গে অনেকক্ষণ ধরে সময় কাটায়। এমনকি পিয়ালি পরের দিনও রাহুলের বাড়িতে যায়। তারা দুজনে একে অপরের সঙ্গে সময় কাটিয়ে খুবই খুশি হয়। এরকম ভাবে 2-1 দিন কেটে যায়। একদিন হঠাৎ করে পিয়ালি খুবই বমি করতে শুরু করে। পিয়ালি খুব ভয় পেয়ে যায় এবং সে রাহুলকে ফোন করে। রাহুল, আমার খুব ভয় করছে, আমার বেশ কয়েকদিন ধরে খুব বমি হচ্ছে আর মাথাও ঘুরছে, আমার না খুব সন্দেহ হচ্ছে জানো, আমার মনে হচ্ছে আমি প্রেগনেন্ট। কি সব উল্টোপাল্টা কথা বলছো তুমি? এসব ফালতু কথা শোনার আমার কাছে সময় নেই, ওকে? আর এখন আমি পড়াশোনা করছি, আমাকে বিরক্ত করো না। তোমার যেমন মাধ্যমিক পরীক্ষা তেমন আমারও উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, তাই তুমিও পড়ো আর আমাকেও পড়তে দাও। এই বলে রাহুল পিয়ালির ফোন কেটে দেয়। পিয়ালি কি করবে কিছু বুঝতে পারে না, সে কাউকে কিছু বলার সাহসও পায় না। রাহুল ফোন করছে দেখে মৌমিতা খুবই খুশি হয়। ও মাই গড, রাহুল তো আমাকে ফোন করছে, আমি বিশ্বাস করতেই পারছি না, এতদিন পর আমার ক্রাশ আমাকে ফোন করলো। ওহো, হ্যালো রাহুল দা। হ্যাঁ মৌমিতা, পড়াশোনা কেমন হচ্ছে? পরীক্ষার তো আর বেশি দিন বাকি নেই। হ্যাঁ, এই চলছে কোনো রকমে। কি ব্যাপার, আজকে হঠাৎ আমাকে ফোন করলে? তুমি তো কখনো আমাকে পাত্তা দিতে না, সব সময় শুধু ওই পিয়ারি আর পিয়ারিই করে বেড়াতে। আজকে হঠাৎ করে এই মৌমিতার কথা মনে পড়লো কেন? পিয়ালির কথা আর বলো না, পিয়ালি খুবই বাজে মেয়ে। আমি ওকে বন্ধু মনে করতাম, কিন্তু পিয়ালি আমাকে বেশি কিছুই ভেবে ফেলেছে। ও আমাকে প্রপোজ করেছে জানো, কিন্তু আমি ওকে রিজেক্ট করে দিয়েছি। পিয়ালিকে আমি শুধু বন্ধুই মনে করতাম, আমি তো আসলে অন্যজনকে পছন্দ করি। আচ্ছা তাই? তুমি কাকে পছন্দ করো গো? কে সেই সৌভাগ্যবতী মেয়েটা? তুমি যা দেখতে হ্যান্ডসাম, তোমার পেছনে তো অনেক মেয়েই পাগল। আসলে সেই মেয়েটা আর কেউ নয়, সেটা হলো তুমি। তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু কোনোদিনও বলার সাহস পেতাম না। সত্যি বলতে তোমার সঙ্গে কথা বলতেই আমার ভয় করতো। আজকে সাহস করে বলেই দিলাম, প্লিজ কিছু মনে করো না। রাহুলের কথা শুনে মৌমিতা খুবই খুশি হয়। রাহুল এখন পিয়ালির সঙ্গে কথা না বলে মৌমিতার সঙ্গেই কথা বলতো। ওদিকে সময়ের সঙ্গে সঙ্গে পিয়ালির শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে পড়ে। সে কি করবে কিছু বুঝতে না পেরে মৌমিতাকে ফোন করে সব বলে। এ বাবা, কি সর্বনাশ, তুই এসব করে বসে আছিস? আমি তোকে আগেই বারণ করেছিলাম, তুই তো আমার কথা শুনিসনি। চল আমরা ডাক্তারের কাছে যাব, এছাড়া আর আমাদের কাছে কোনো উপায় নেই। মৌমিতা ও পিয়ালি দুজনে ডাক্তারের কাছে যায়। ডাক্তার চেক আপ করার পর জানতে পারে পিয়ালি প্রেগনেন্ট।
ছি, এই বয়সে এসব করতে তোমার লজ্জা করলো না? তোমার বয়সটা কত হয়েছে এখন বলো তো? স্কুলে পড়াশোনা করতে যাও নাকি এসব করতে যাও? তোমার গার্জেনকে এখনই ফোন করো। না ডাক্তারবাবু, এরকম করবেন না। আমার বাবা মা জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। দয়া করে আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করুন। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। পিয়ালি হাত জোড় করে ডাক্তারের কাছে অনুরোধ করতে থাকে। পিয়ালির এমন অবস্থা দেখে মৌমিতা মনে মনে খুবই খুশি হয়। ঠিক হয়েছে, বড্ড রাহুলদা করতো। রাহুলদা এরকম করে ঠিকই করেছে। এবার বুঝুক কেমন লাগে। ভালো হয়েছে, রাহুল এখন শুধু আমার। রাহুল কখনোই পিয়ালির দিকে ফিরেও তাকাবে না। মৌমিতা এরকম ভাবে মনে মনে খুবই খুশি হতে থাকে। কিন্তু হঠাৎ করে মৌমিতাও মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তার মৌমিতা চেক আপ করার পর জানতে পারে যে মৌমিতাও প্রেগনেন্ট। মৌমিতা ও পিয়ালি দুজনেই একসঙ্গে কান্নাকাটি করতে থাকে। আসলে রাহুল পিয়ালির সঙ্গে সঙ্গে মৌমিতাকেও তার জালে ফাঁসিয়েছিল। পিয়ালি ও মৌমিতা কি করবে কিছু বুঝতে না পেরে তারা তাদের ক্লাস টিচার মিস অনন্যাকে সেখানে ডাকে। ডাক্তারবাবু, এখন আর কোনো উপায় নেই। এরা দুজনে এখন অনেক ছোট। এরা ভালো মন্দ কিছুই বোঝে না। এরা নিজেদের অজান্তেই অনেক বড় ভুল করে ফেলেছে। আশা করছি এদের শিক্ষা হয়ে গেছে। এবার যে করেই হোক এদেরকে এই সিচুয়েশন থেকে উদ্ধার করতে হবে। না হলে এরা যদি আবার কিছু ভুলভাল করে বসে তাহলে তো আরো সমস্যা হয়ে যাবে। অনেক দেরি হয়ে গেছে। এখন একটাই উপায় আছে, সেটা হলো অ্যাবর্শন। এছাড়া আর কোনো উপায়ও নেই। ডাক্তারবাবু পিয়ালি ও মৌমিতার একসঙ্গে অ্যাবর্শন করে দেয়। তারা দুজনেই নিজেদের ভুলের জন্য খুবই লজ্জিত ছিল। ডাক্তারবাবু সহ অনন্যা ম্যাডাম তাদের দুজনকে ভীষণ পরিমাণে বকাবকি করেন। শুধু তাই নয়, স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম রাহুলকে স্কুল থেকে তাড়িয়ে দেয়। পিয়ালি ও মৌমিতা এই ঘটনার পর থেকে নিজেদেরকে পুরোপুরি পরিবর্তিত করে ফেলে। তারা এখন পড়াশোনা ছাড়া আর অন্য কিছু নিয়ে ভাবে না। বন্ধুরা, সব জিনিসের নির্দিষ্ট একটা সময় থাকে। আমাদেরকে সবসময় সীমার মধ্যেই থাকা উচিত। আর তোমরা যদি কোনোদিনও তোমাদের লাইফের কোনো রকমের প্রবলেমের মধ্যে পড়ো তাহলে অতি অবশ্যই তোমাদের বাবা মা কিংবা গুরুজনদের সঙ্গে শেয়ার করবে।